Assalamu alaikum everyone. Welcome to our lecture 14. In continuation of last class, today we will continue modern fiction. গত ক্লাসে আমরা কোথায় ছিলাম আমরা একটু রিভিশন করি। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম মডার্ন ফিকশন লেকচার 14। আমরা শুরুতেই পাঁচজন নভেলিস্টের কথা বলেছি যাদের অবদান আমাদের জানতে হবে এর মধ্য দিয়ে। আমরা আলোচনা করেছিলাম যে 1912 টু 1950 1912 থেকে 1950 এই টাইমটাকে বলা হয় দ্য হিরোইক আধুনিক নভেলের এই সময়টাকে বলা হয় স্বর্ণযুগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় কারা কারা সবচেয়ে বেশি প্রমিনেন্ট ছিলেন? এখানে পাঁচজনের নাম আছে: জোসেফ কনরাড, জেমস জয়েস, টি.এইচ. লরেন্স, ভার্জিনিয়া উলফ, ই.এম. ফোস্টাস। এই যে পাঁচজন, এই পাঁচজনকে আমরা সামনে রাখবো এবং এদের লেখার মাধ্যমে আমরা মডার্ন ফিকশনটা বোঝার চেষ্টা করব। হোয়াট ইজ অ্যাকচুয়ালি মডার্ন ফিকশন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন ফিকশন, কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা কোনো ফিকশন, কোনো স্টোরি বা কোনো নভেলকে মডার্ন বলতে পারি। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম থ্রি মেজর ইনফ্লুয়েন্স, তিনটা ক্যারেক্টারিস্টিক্স অ্যাকচুয়ালি। প্রথম যেটা আলোচনা করেছিলাম, পার্সোনাল ভ্যালুস রিপ্লেসড পাবলিক ভ্যালুস। ব্যক্তিগত মূল্যবোধ, ব্যক্তিগত চিন্তা চেতনা, বিশ্বাস এটাই গুরুত্ব পাচ্ছে। ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত মূল্যবোধ রিপ্লেস করে দিচ্ছে কাকে? পাবলিক ভ্যালুসকে। পাবলিক ভ্যালু বলতে আমরা কি বুঝি? দ্য পাবলিক ভ্যালুস অফ ভিক্টোরিয়ান নভেল। ভিক্টোরিয়ান নভেল আমরা কিন্তু পাবলিক ভ্যালুস এর অস্তিত্ব পাই। পাবলিক ভ্যালু আমরা কাকে বলি? সোশ্যাল, ফিনান্সিয়াল অর ম্যারিটাল স্ট্যাটাস রিলেটেড all the notions. সাধারণ জনগণ যেটাকে মূল্য দেয়, জনগণ, জনগণের মূল্যবোধ, সার্বজনীন মূল্যবোধ, এগুলো ছিল ভিক্টোরিয়ান নভেলের মূল। কিন্তু আধুনিক নভেল, মডার্ন নভেলে পাবলিক ভ্যালুস গেভ ওয়ে টু মোর পার্সোনালি কনসিভড নোশনস অফ ভ্যালু। পাবলিক ভ্যালু জায়গা করে দিচ্ছে কাকে? পার্সোনাল ভ্যালু, more personally conceived notions of value. পাবলিক ভ্যালু জায়গা খালি করে দিচ্ছে কার জন্য? পার্সোনাল ভ্যালুর জন্য। পার্সোনাল ভ্যালু বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে? প্রথমে আমরা বললাম ডিপেন্ডেন্ট অন নভেলিস্টস ওন ইনটিউশন অ্যান্ড সেন্সিবিলিটিস। আমরা যখন রোমান্টিক পোয়েট্রি পড়েছি তখন কিন্তু ইনটিউশন শব্দটা এসেছিল, সিক্স সেন্স, চেতনা, কনসাসনেস। যিনি ঔপন্যাসিক, সাহিত্যিক, তার নিজস্ব চেতনা, তার নিজস্ব সেন্সিবিলিটিস, চিন্তা চেতনা, বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত মূল্যবোধ গুরুত্ব পাচ্ছে মডার্ন নভেলে। এখন পাবলিক ভ্যালুজ এর উপর ভিত্তি করে নভেল লেখা সহজ, বহু যুগ ধরে লেখা হচ্ছে, সেই 18th সেঞ্চুরি নভেল, তারপর রোমান্টিক পিরিয়ড নভেল, স্পেশালি ভিক্টোরিয়ান নভেল। গতানুগতিক বেশ জনপ্রিয় একটা ফিলোসফি ছিল পাবলিক ভ্যালুজ বেসড নভেল। এখন পাবলিক ভ্যালুজ এর উপর ভিত্তি করে নভেল লেখা সহজ, কিন্তু প্রাইভেট ভ্যালু, পার্সোনাল ভ্যালুজ এর উপর ভিত্তি করে কিভাবে মানুষ নভেল লিখবে, এই টেকনিকটা তখনও ওইভাবে সবার জানা ছিল না। এই টেকনিক সম্পর্কে সর্বপ্রথম যারা যারা মতামত দিলেন তারা হচ্ছেন ভার্জিনিয়া উলফ আর হচ্ছে জেমস জয়েস। ভার্জিনিয়া উলফ কি বলছেন? ভার্জিনিয়া উলফ, she tried to solve the problem by using some of the devices of poetry, স্পেশালি রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক পোয়েট্রি লেখায় যেসব ডিভাইস ইউজ করা হতো, লিটারারি ডিভাইস, সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, ওই বিষয়গুলো নিয়ে আসলেন রোমান্টিক পোয়েট্রি থেকে মডার্ন নভেলে। কেন? টু পোর্ট্রে নভেলিস্টস ওন সেন্স অফ ভ্যালু অ্যান্ড ভিশন। যিনি সাহিত্যিক, যিনি ঔপন্যাসিক, তার নিজস্ব
চিন্তা ভাবনা, বিশ্বাস, মূল্যবোধ, ভবিষ্যৎ সম্পর্কে আহ, ধারণা, এই সবকিছু উনি পোট্রে করছেন। রোমান্টিক পোয়েট্রিতে যেভাবে কবি তার নিজস্ব চিন্তা ভাবনাকে ফুটিয়ে তুলতেন, একইভাবে আধুনিক নভেল, মডার্ন নভেলে সেই একই ডিভাইস ব্যবহার করে ঔপন্যাসিকরা নিজেদের মূল্যবোধ, চেতনাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন। ভার্জিনিয়া উলফের কথা ছিল নভেলিস্টস ওন সেন্স অফ ভ্যালু। উনি লেখকের উপর গুরুত্ব দিচ্ছেন। ভার্জিনিয়া উলফ কার উপর গুরুত্ব দিচ্ছেন? নভেলিস্ট, ঔপন্যাসিকের উপর গুরুত্ব দিচ্ছেন। জেমস জয়েস উনি আবার একটু অন্য পথে হাঁটছেন। ভার্জিনিয়া উলফ যেমন শুধুমাত্র লেখকের উপর গুরুত্ব দিচ্ছেন, জেমস জয়েস on the other hand made no attempt to convey a single personal attitude. উনি যে কোনো একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ নিয়ে ব্যতিব্যস্ত হতে চাইলেন না। উনি বললেন যে শুধুমাত্র লেখকের মূল্যবোধ যদি আমরা ফুটিয়ে তুলি সেটা যথেষ্ট না, ইট ইজ নট এনাফ। একজন মানুষের দৃষ্টিভঙ্গি সেটা যতই ডিটেলস হোক না কেন, সেটা কিন্তু সার্বিক, কম্প্রিহেন্সিভ, ওভারঅল একটা ভিউ আমাদেরকে কিন্তু দেবে না। জেমস জয়েস বলছেন ওয়ান পার্সোনাল অ্যাটিটিউড, পয়েন্ট অফ ভিউ, এক্সপ্লেনেশন ইজ নট ইনাফ। উনি কি করলেন? উনি চাইলেন ব্রেকডাউন অফ পাবলিক ভ্যালুস। উনি বললেন যে আমাদের পাবলিক ভ্যালুস যেগুলো ছিল না, এখানে ব্রেকডাউন বলতে কিন্তু ব্রেকিং না, এখানে ব্রেকডাউন মানে হচ্ছে অ্যানালিসিস। পাবলিক ভ্যালুস বলতে আমরা যা বুঝতাম সেটা এখন অ্যানালিসিস করতে হবে। 100 জন মানুষ যেটা বলে সেটা ঠিক, ওকে, মানলাম। তার আগে তো 100 জন মানুষের কথা শুনতে হবে। আমরা বলি যে লোকে বলে, কে বলে? 100 জন মানুষ বলে। তাহলে আগে 100 জন মানুষের 100টা কথা শুনতে হবে। জেমস জয়েস সেই কঠিন দায়িত্বটা নিতে চাচ্ছেন। উনি বলছেন উই নিড টু হ্যাভ এ ব্রেকডাউন অফ পাবলিক ভ্যালুস। সেটা কিভাবে সম্ভব? বাই ইমপ্লিকেশন। এমন এমন জটিল, এমন ব্যাপক একটি লেখা যেখানে আমরা পাচ্ছি নিউমেরাস পয়েন্ট অফ ভিউ সাইমালটেনিয়াসলি, একই সাথে অনেকগুলো দৃষ্টিভঙ্গিতে উনি প্রবেশ করছেন। একই ঘটনা, একই বস্তুকে নানা দিক থেকে উনি দেখার চেষ্টা করছেন। একই ঘটনাকে উনি কখনো কখনো উচ্চবিত্ত, যারা ধনী, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাচ্ছেন। সেম ঘটনা নিম্নবিত্ত যারা, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, মধ্যবিত্তর পয়েন্ট অফ ভিউ থেকে, কিশোর, বৃদ্ধ, উপজাতি, আদিবাসী, সমাজের অন্তজ শ্রেণী, আপার ক্লাস, লোয়ার ক্লাস, যত রকম ক্লাস আছে, যত রকম ভাগ আছে, জেমস জয়েস চাচ্ছেন সবগুলো পয়েন্ট অফ ভিউ থেকে আইডিয়াটা নেয়ার। যে কোনো একটা বিষয় সম্পর্কে যখন আমরা অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থেকে, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে, অনেকগুলো দৃষ্টিভঙ্গি থেকে যখন বোঝার চেষ্টা করি, তখনই কিন্তু আমরা একটা সার্বিক, ওভারঅল, কম্প্রিহেন্সিভ ভিউ পাই। ভার্জিনিয়া উলফ বলেছিলেন নভেলিস্টস ওন সেন্স অফ ভ্যালু, জেমস জয়েস বলছেন ইট ইজ নট ইনাফ, উই নিড নিউমেরাস পয়েন্ট অফ ভিউ সাইমালটেনিয়াসলি। সাইমালটেনিয়াসলি মানে একই সময়ে, একই সাথে আমাদের নিউমেরাস, অসংখ্য ভাবে, অসংখ্য দৃষ্টিভঙ্গি থেকে যে কোনো বিষয়কে দেখতে হবে। আমরা যখন কোনো কিছুকে ভালো বলি তখন সবগুলো দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে, কোনো কিছুকেই অবহেলা করা যাবে না। প্রত্যেকেই, প্রত্যেকের মতামতই মূল্যবান। সবার মতামতের দাম দিতে হবে, সবার মূল্যবোধ, সবার দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ, পার্সপেক্টিভের দাম দিতে হবে। জেমস জয়েস তার টেকনিকটা একটু জটিল, ভার্জিনিয়া উলফেরটা একটু কম্পারেটিভলি ইজি ছিল। মানে কম্পারেটিভলি আমরা ইজি না বলে বলি হচ্ছে লেস কমপ্লেক্স, কারণ সেটা ছিল শুধুমাত্র নভেলিস্ট ওন সেন্স অফ ভ্যালু এন্ড ভিশন, শুধুমাত্র একজনের পার্সপেক্টিভ। নভেলিস্ট উনি যতই কমপ্লেক্স মাইন্ডেড হন না কেন, একজন ব্যক্তি। আর জেমস জয়েস উনি বলছেন উই নিড নিউমারাস পয়েন্ট অফ ভিউ, নিউমারাস পয়েন্টস অফ ভিউজ সাইমালটেনিয়াসলি, একই সাথে অনেকগুলো, এটা মোর কমপ্লেক্স। বাট এদের দুইজনেরই কথা কিন্তু একটাই, পার্সোনাল ভ্যালু ইজ রিপ্লেসিং পাবলিক ভ্যালুস। এরপরে আমরা আলোচনা করেছিলাম
দ্বিতীয় বৈশিষ্ট্য, সেকেন্ড ইনফ্লুয়েন্স, আ নিউ ভিউ অফ টাইম, সময় সম্পর্কে একটা নতুন ধারণা। এর আগে 18th সেঞ্চুরি নভেল বা রোমান্টিক নভেল বা ভিক্টোরিয়ান নভেলে সাধারণত আমরা সময়কে কিভাবে পাই? সময়কে আমরা পেয়েছিলাম আ সিরিজ অফ ক্রোনোলজিক্যাল মোমেন্টস। টাইমকে এমন ভাবে পোর্ট্রে করা হতো। আগেকার নভেলগুলোতে টাইম ওয়াজ পোর্ট্রেট অ্যাজ আ সিরিজ অফ ক্রোনোলজিক্যাল মোমেন্টস। মডার্ন নভেলে এসে ওনারা বলছেন টাইম ইজ নট আ সিরিজ অফ ক্রোনোলজিক্যাল মোমেন্টস। একটার পর একটা ঘটনা ঘটছে, আমরা যদি সেটাই সাজাই এটাই যে সময়ের প্রতিচ্ছবি তা কিন্তু না। আমরা সময়ের একটা ছবি ফুটিয়ে তুলতে চাই। আমরা ঘটনা এক, ঘটনা দুই, ঘটনা তিন, প্রথমে এটা ঘটলো, তারপর এটা ঘটলো, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এই যে ক্রোনোলজিক্যাল মোমেন্টস আমরা যদি সিকোয়েন্স অনুযায়ী সাজাই তাহলেই কিন্তু এটা যথেষ্ট না। সময়ের একটা প্রতিচ্ছবি আমরা কিন্তু এখানে পাচ্ছি না। টু পোর্ট্রে টাইম, আমরা যদি কোন একটা সময়কে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চাই তাহলে শুধুমাত্র এক একটা ঘটনা পরপর যদি আমরা সাজাই সিকোয়েন্স অনুযায়ী তাহলে দিস ইজ নট এনাফ। টাইম ইজ নট আ সিরিজ অফ ক্রোনোলজিক্যাল মোমেন্টস বাট but a continuous flow in the consciousness of the individual. সময়কে যদি আমরা বুঝতে চাই তাহলে একটা মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে, যে কোনো একটা ব্যক্তির চেতনা প্রবাহ, কন্টিনিউয়াস ফ্লো ইন দ্য কনসিয়াসনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল। সময় মানেই হচ্ছে যোগফল। কিসের সাথে কিসের যোগফল? অলরেডি প্লাস নট ইয়েট। অলরেডি প্লাস নট ইয়েট। আরো ভালোভাবে যদি বলতে চাই, আরো সহজভাবে বলতে চাই, রেট্রোস্পেক্ট প্লাস অ্যান্টিসিপেশন। রেট্রোস্পেক্ট মানে হচ্ছে স্মৃতিচারণ করা, অতীতের কোনো কিছু মনে করা, রিকালেক্ট করা। আর স্মৃতি এবং প্রত্যাশা, স্মৃতি এবং প্রত্যাশা, এই দুইটাকে যদি আমরা একত্রিত করতে পারি, আপনারা এখন আপনাদের পরিচিতদেরকে জিজ্ঞেস করতে পারেন যে তোমার স্মৃতি তোমাকে কি বলে। রিট্রোস্পেক্ট, তোমার যে স্মরণ, তুমি স্মরণ করো তোমার স্মৃতিগুলো তোমাকে কি বলে। আর অ্যান্টিসিপেশন, তোমার প্রত্যাশা কি। তাহলে কিন্তু আমরা একটা সময়ের ছবি পাই, মানে ওই সময়টা কেমন ছিল তাহলে কিন্তু আমরা পাচ্ছি। তাহলে টাইম ইজ নট এ সিরিজ অফ ক্রোনোলজিক্যাল মোমেন্টস পুট ইন এ সিকোয়েন্স বাট আ কন্টিনিউয়াস ফ্লো ইন দ্য কনসিয়াসনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল। এই বিষয়ে সবচেয়ে বেশি যারা কাজ করেছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আছেন জোসেফ কনরাড। জোসেফ কনরাডের নভেল হার্ট অফ ডার্কনেস, নস্ট্রোমো, নিগার অফ নার্সিসাস, এইসবে আমরা পাচ্ছি কি পাচ্ছি? দ্য পাস্ট ইজ অলওয়েজ প্রেজেন্ট and is always coloring one's present reaction. অতীত সবসময় বর্তমানের মধ্যে লুকিয়ে আছে। অতীত কখনো হারিয়ে যায় না। বিন্দু বিন্দু অতীত মিলেই হয় হচ্ছে বর্তমান। পাস্ট ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন প্রেজেন্ট। বর্তমানের মধ্যে সবসময় অতীত নিহিত আছে। বিন্দু বিন্দু অতীত মিলে ইজ কন্টিনিউয়ালি ক্যালোরিং ওয়ানস প্রেজেন্ট রিয়াকশন। আপনি বর্তমানে যে আচার আচরণ করছেন, আপনার যে অ্যাটিটিউড, বিহেভিয়ার, এই সব কিছুর পেছনে আছে হচ্ছে আপনার অতীত। আপনি অতীতকে বাদ দিয়ে বর্তমানকে বুঝতেই পারবেন না। ইউ ক্যানট ইভেন রিয়েলাইজ হোয়াট ইজ প্রেজেন্ট। ইউ ক্যানট অ্যাপ্রিসিয়েট প্রেজেন্ট উইদাউট অ্যানালাইজিং দ্য পাস্ট। একইভাবে অতীত এবং বর্তমান ছাড়া তো ভবিষ্যতের অস্তিত্ব নাই। Future is non-existent if there is no past. বিন্দু বিন্দু অতীত মিলেই হচ্ছে বর্তমান, এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো আলাদা আলাদা না, এগুলো একসাথে। They are all together. এখন আপনি বসে আছেন, আপনার মাথার মধ্যে অতীত
বর্তমান এবং ভবিষ্যৎ একসাথে কাজ করছে। হয়তো আপনি অতীতের কোনো একটা ঘটনা মনে করে কষ্ট পাচ্ছেন, আপনি হয়তো আপনার কোনো বন্ধুকে মিস করছেন, তার সাথে দারুণ কিছু সময় আপনার কেটেছে, তাহলে আপনি রিগ্রেট করছেন, ইস আবার যদি পেতাম। এবং একই সাথে আপনি অ্যাংশাস, আপনি একটু অস্বস্তির মধ্যে আছেন যে ভবিষ্যতে যদি ভালো সময় না আসে, আশার বাণী দেখতে পাচ্ছেন না। ইউ আর ভেরি অ্যাংশাস, ওয়ারিড অ্যাবাউট ফিউচার, আপনি ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন, ভয়ে আছেন। এই যে অতীত এবং ভবিষ্যৎ, এই দুইটা কিন্তু এখন আপনার মধ্যে একদম সজীব, একদম নতুন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটাকে আপনি আলাদা করতে পারবেন না। বিশেষ করে ইন হিউম্যান কনসাসনেস, আমাদের চেতনায় অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে আলাদা করা যায় না। তাই যদি হয় তাহলে নভেলে কেন টাইমকে এরকম ভাবে দেখানো উচিত? অবশ্যই টাইমকে এইভাবেই দেখাতে হবে। আসলে আমাদের চেতনায় সময়টা কেমন, টাইমকে ওইরকম সিকোয়েন্সিয়ালি স্টেপ বাই স্টেপ গুছিয়ে দেখানো সম্ভব না। কখনো কখনো দেখবেন সময় হচ্ছে জট পাকিয়ে যায়, টাইম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, দে কম্বাইন, দে মিক্স আপ হয়ে যায়। আপনি অতীত থেকে বর্তমানকে আলাদা করতে পারবেন না। আবার এর মাঝখান থেকে ভবিষ্যৎ বের হয়ে আসছে, আপনি ভবিষ্যৎকেও আপনি আলাদা করতে পারবেন না। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি একটার থেকে আলাদা আরেকটাকে আলাদা করতে পারবেন না। টাইম ইজ এ কন্টিনিউয়াস ফ্লো, এটা চলছে ইন আওয়ার কনসিয়াসনেস। আমরা জোসেফ কনরাডের নভেলে এই সময়ের নতুন ছবি, সময়ের নতুন প্রতিচ্ছবি এটা দেখতে পাই। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স, থার্ড ইনফ্লুয়েন্স ইন অ্যাটিটিউড, মডার্ন অ্যাটিটিউড, আমরা পাচ্ছি অ্যানালিসিস অফ হিউম্যান সাবকনশিয়াস। এটা হচ্ছে আমাদের গত ক্লাসের লেকচারের লাস্ট পর্যায়ে আমাদের আলোচনা ছিল, অ্যানালিসিস অফ হিউম্যান সাবকনশিয়াস, মানব অবচেতন মন, অ্যানালিসিস অফ হিউম্যান সাবকনশিয়াস। It derived in a general way from the pioneer exploration of the subconscious. মানুষের অবচেতন মনের অ্যানালিসিস কারা কারা করেছেন? সিগমন্ড ফ্রয়েড, কার্ল ইয়ুং। এরা কি করলেন? এরা মানুষের মন নিয়ে গবেষণা করলেন এবং তারা এই সিদ্ধান্তে আসলেন যে কনসাসনেস ইজ মাল্টিপল লেয়ার্স। কনসাসনেসের কি আছে? কয়েকটা লেয়ার আছে। আমাদের যে চেতনা, এটার অনেকগুলো স্তর আছে, কনসাস, সাবকনসাস, আনকনসাস, চেতনা, অবচেতনা, অচেতন। এর মধ্যে মাঝামাঝি যে লেয়ারটা সাবকনসাস, আমাদের অবচেতন মন। অবচেতন মনটা আমরা এইভাবে বুঝতে পারি, দেখবেন আপনি বসে আছেন, হঠাৎ করে আপনি অন্য মনস্ক হয়ে যাবেন, আপনি অন্য চিন্তায় চলে যাবেন, আপনি নিজেও জানবেন না, আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনি কখন অন্য মনে চলে গেলেন। আপনার চেতনা এবং অচেতনতার মাঝামাঝি একটা পর্যায়ে হচ্ছে অবচেতন মন। যদি আমরা কোনো ব্যক্তি বা কোনো মানুষের অবচেতন সম্পর্কে জানতে পারি, তাহলে ওই ব্যক্তি সম্পর্কে আমরা আরো অনেক কিছু জানতে পারি। কার্ল ইয়ুং, জিগমন্ড ফ্রয়েড তারা বলছেন যে ইট ইজ নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড সামওয়ানস সাবকনশিয়াস। এই যে সাইকিয়াট্রি হয়, এই যে মানুষের মনোরোগ চিকিৎসা হয়, অনেকেই সাইকিয়াট্রিস্টের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, তারা যে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে যান, এই পুরো চিকিৎসাই হচ্ছে এক্সপ্লোরেশন অফ দ্য সাবকনশিয়াস, অ্যানালিসিস অফ হিউম্যান সাবকনশিয়াস। সেই একই ধারণা চলে এসেছে আমাদের মডার্ন। এরপরে আমরা আলোচনা করেছিলাম যে উই আর আওয়ার মেমোরিজ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি যে আমরা কে, হু আর উই, এটা যদি আমরা আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞেস করি, হু আর অ্যাকচুয়ালি উই। তারপর আমরা বলেছিলাম আওয়ার প্রেজেন্ট ইজ দ্য সাম অফ আওয়ার পাস্ট। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি উই আর
অ্যাকচুয়ালি দ্য সাম অফ আওয়ার পাস্ট। সাম মানে হচ্ছে যোগফল, আমরা হচ্ছে আমাদের অতীতের যোগফল। আমাদের স্মৃতি, অতীত, এই সবকিছু যদি আমরা একত্রিত করি, ওইটাই হচ্ছে আমাদের অস্তিত্ব। ইফ উই ডিগ ইনটু দ্য হিউম্যান কনসাসনেস, আমরা যদি মানুষের চেতনার ভেতরে ঢুকে যেতে পারি, উই ক্যান টেল দ্য হোল ট্রুথ অ্যাবাউট পিপল। মানুষের যে সত্যিটা বের হয়ে আসবে, লুকোনো সত্যি, যে জিনিস, যে সত্যি ভেতরে লুকানো থাকে, সেটা বের হয়ে আসবে। Inevitably led to a technical revolution in the novel. যখনই জিগমন্ড ফ্রয়েড, কার্ল জুং বললেন যে উই নিড টু অ্যানালাইজ হিউম্যান সাবকনশিয়াসনেস, মানে মডার্ন নভেলের তখন একটা টার্গেট, একটা লক্ষ্য দাঁড়িয়ে গেল। মডার্ন নভেল মানেই হচ্ছে এখানে থাকবে অ্যানালিসিস অফ হিউম্যান সাবকনশিয়াস। প্রতিটা ক্যারেক্টারের যে সাবকনশিয়াস, অবচেতন মন, সেটার একটা বিশ্লেষণ অবশ্যই নভেলে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে সম্ভব। এখন আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি, আজকে আমাদের লেকচারটা শুরু করতে পারি। আমরা আমাদের আজকে তাহলে যাই, আমরা আপনাদের সামনে বইয়ের পেজটা চলে আসার কথা এতক্ষণে। কিভাবে সম্ভব একজন মানুষের অবচেতনাকে, অবচেতন মনটাকে নভেলের মাধ্যমে ফুটিয়ে তোলা? ফর নাও, by exploring in depth into consciousness and memory. Exploring in depth into consciousness, খুব গভীরভাবে কি এক্সপ্লোর করা হবে? কনসিয়াসনেস, মানুষের চেতনা, মানুষের চিন্তা ভাবনা, মন মানসিকতা, চেতনা, তার সাথে মেমোরি, স্মৃতি। ডেপথ অ্যানালিসিস, ইন ডেপথ অ্যানালিসিস along rather than proceeding lengthwise along the dimension of time. কোয়ান্টিটির উপর বেস না করে এখন কোয়ালিটির উপর বেস করা হচ্ছে। 100টা ঘটনা অ্যানালিসিস করা গুরুত্বপূর্ণ না, বরং একটা ঘটনাই আমরা ভালোভাবে অ্যানালিসিস করব। ইন ডেপথ অ্যানালিসিস, whatever memory we can gather, we will analyze it in depth. আমরা গভীরভাবে সেটাকে এক্সপ্লোর করব, অ্যানালিসিস করব। মডার্ন নভেলে আপনি এই বৈশিষ্ট্যটা পাবেন যে এক্সপ্লোরেশন, ইন ডেপথ এক্সপ্লোরেশন ইনটু কনসিয়াসনেস এন্ড মেমোরি, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে জেমস জয়েস তার ইউলিসিস আর ভার্জিনিয়া উলফস মিসেস ডালোওয়ে, এই দুইটা নভেলই অনেক বড়, প্রায় 1000 পৃষ্ঠার নভেল, কিন্তু এই নভেলে মাত্র একদিনের বর্ণনা আছে। এই যে only one day of the protagonist life, একটা দিন ব্যাখ্যা করা হয়েছে। একটা দিন ব্যাখ্যা করতে 1000 পৃষ্ঠা। এখন আপনি নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, নভেলিস্ট কুড রাইট আ নভেল, নভেলিস্ট মডার্ন পিরিয়ডে এসে এমন নভেল লিখতে সক্ষম হচ্ছেন concerned ostensibly with only one day of the protagonist's life। মানুষের একটা দিন যে কত গভীর হতে পারে, কত জটিল হতে পারে, যে সেটাকে ব্যাখ্যা করতে 1000 পৃষ্ঠার প্রয়োজন। It is necessary to analyze just one day, একটা দিন। আমরা যদি 18th সেঞ্চুরি নভেলের দিকে যাই বা রোমান্টিক নভেল, ভিক্টোরিয়ান নভেল, দেখবেন এক পৃষ্ঠা থেকে আরেকটা পৃষ্ঠায় যাচ্ছে হয়তো 2 বছর পার হয়ে গেছে, 2 বছর পরের ঘটনা, বা 6 মাস পরের ঘটনা, 10 বছর পরের ঘটনা। 10 বছরের ঘটনা 2 বছর, দুই পৃষ্ঠার মধ্যে লেখা শেষ। 10 years of accounts, 10 বছরের ঘটনা 2 পৃষ্ঠার মধ্যে আমরা লেখা পড়েছি, কি ঘটে 10 বছরে। এখানে হচ্ছে একটা দিন, ওয়ান ডে,
একদিন এমন ভাবে নভেলিস্টরা ব্যাখ্যা করেছেন যে 1000 পৃষ্ঠার প্রয়োজন হয়েছে। নভেলিস্ট জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, তারা তাদের ইউলিসেস, মেসেস ডালওয়ে এইসব নভেলে দেখিয়েছেন যে একটা দিন কতটা জটিল হতে পারে। সেই একদিন ব্যাখ্যা করতে পুরো 1000 পৃষ্ঠার একটা নভেল। এখন সেটা কিভাবে? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, এক এমন কি ঘটনা ঘটলো সেই বিশেষ একদিনে যে 1000 পৃষ্ঠা লাগলো? আপনারা যদি কখনো নভেলগুলো পড়েন তখন দেখবেন যে আসলে দিনটা এত আহামরি কিছু না, খুবই নর্মাল, খুবই অর্ডিনারি একটা দিন। এরকম আরো বহু দিন আসে আমাদের জীবনে। অ্যানালিসিস অফ এ ভেরি অর্ডিনারি ডে, কিন্তু এটাকে এমন ডেপথ, এত গভীর ভাবে সেটাকে ব্যাখ্যা করা হয়েছে যে ইট ডিজার্ভস থাউজেন্ডস অফ পেজেস। জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ তারা কিভাবে মানুষের একটা দিনকে এইভাবে ব্যাখ্যা করতে পারলেন আমরা চাই। This view of multiple levels of consciousness existing simultaneously, আমাদের চেতনার বিভিন্ন লেভেলে একই ঘটনা আমাদের চেতনার বিভিন্ন লেয়ারে কিভাবে সেটার ইন্টারপ্রিটেশন আসে, পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করা। একই ঘটনা, একই বিষয়কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা, অ্যানালিসিস করা। মাল্টিপল লেভেলস অফ আওয়ার কনসিয়াসনেস এক্সিস্টিং সাইমালটেনিয়াসলি, একই সাথে আমাদের চেতনার যে বিভিন্ন অংশ, আমাদের চেতনার যে বিভিন্ন লেভেল, কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস, এই পার্টগুলো এই পার্টগুলো একই সাথে আমাদের মাথায় কাজ করতে থাকে এবং আমাদের চিন্তা ভাবনা এতটাই জটিল, দেখা যাবে যে আমরা একই মুহূর্তে একসাথে 3-4টা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি। একই সাথে আমরা হয়তো খাবারের কথা চিন্তা করছি, বিনোদনের কথা চিন্তা করছি, হয়তো বা কারোর প্রতি আমরা জেলাস, হয়তো আমরা কাউকে করুণা করছি, অথবা আমরা কাউকে মিস করছি। আমাদের মাথায় এরকম, এটা হচ্ছে আমরা হয়তো ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবো যে আমাদের মাথায় চিন্তা ভাবনা যখন চলতে থাকে একই সাথে আমরা অনেকগুলো জিনিস চিন্তা করতে থাকি। যেটা গত ক্লাসে আমরা বলেছিলাম, এখন আমরা বসে আছি, হয়তো মনে হবে যে ক্ষুধা লাগছে, কিছু খাবো, কিছু খেতে পারলে ভালো হতো। এই ক্লাস তো কেবল শুরু হলো, কখন শেষ হবে আল্লাহ জানে। আবহাওয়াও ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব, একটু ঘুমাইতে পারলে ভালো হতো। কি ঘুমাবো, চারিদিকে যে আওয়াজ, আবার সামনে ফাইনাল, পরিস্থিতিও ভালো না, বাইরে যেতে পারতেছি না, করোনার টাইম। তাহলে দেখেন একই সাথে আমাদের মাথায় কতগুলো চিন্তা খেলা করছে। এখন আপনার ব্রেনের মধ্যে আমি যদি কোনো যন্ত্র ঢুকিয়ে দিই, যে যন্ত্রের কাজ হবে আপনার মাথায় যত চিন্তা আসবে র্যান্ডম সবগুলোকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করা, প্রিন্টারের সাথে কানেক্ট করে দেবো আপনার মাথা। আপনি যা যা চিন্তা করবেন সবকিছু অটো প্রিন্ট হতে থাকবে। আপনি যাই চিন্তা করবেন সেটাই প্রিন্ট হবে অ্যাজ ইট ইজ, সিনসিয়ারলি। দেখা যাবে যে আপনাদের প্রত্যেকের মাথা থেকে অন্তত প্রতি মুহূর্তে 3-4টা করে প্রিন্ট আউট বের হয়ে আসতেছে, কারণ আপনি একই সময়ে অনেকগুলো জিনিস চিন্তা করছেন। এখন চিন্তা করেন সারা দিনে, হোল ডে, আপনার মাথায় কত হাজার চিন্তা খেলা করে। সেই হাজার চিন্তাকে যদি আমি একটা নভেলে আনি, তাহলে কি 1000 পেজের নভেল লেখা কোনো ব্যাপার? কোনোই ব্যাপার না। আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এত চিন্তা খেলা করে, সবগুলোকে যদি আমরা সফলভাবে লিখে ফেলতে পারি, তাহলে দেখবেন আপনার একদিন দিয়ে কয়েক হাজার পৃষ্ঠার নভেল লেখা সম্ভব। The view of multiple levels of consciousness existing simultaneously, আমাদের যে লেভেল অফ কনসিয়াসনেস এক্সিস্ট সাইমালটেনিয়াসলি, মানে একই সময়ে আমরা অনেকগুলো বিষয় আমাদের চেতনায় কাজ করে। আমরা নেক্সট পেজে চলে যাই। এই যে আমরা বললাম আমাদের মাথায় একই সময় অনেক কিছু খেলা করছে, এটা কিভাবে তাহলে আমাদের ডকুমেন্ট করা সম্ভব?
একটু আগে আমরা বললাম আ নিউ ভিউ অফ টাইম যখন পড়ছিলাম যে মডার্ন নভেলে সময় মানে হচ্ছে চলমান একটা স্রোত, সময় হচ্ছে স্রোতের মতো। টাইম ইজ এ কনস্ট্যান্ট ফ্লো, আমাদের চেতনায় সময় সবসময় চলছে, অতীত বর্তমান ভবিষ্যৎ একটা অভিন্ন স্রোত, অভিন্ন, আপনি একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারবেন না, চলমান, কনস্ট্যান্ট ফ্লো রাদার দেন আ সিরিজ অফ সেপারেট মোমেন্টস। টাইম বাট দিস ইজ এ কনস্ট্যান্ট ফ্লো, মানে হচ্ছে প্রতি মুহূর্তে অতীত বর্তমান ভবিষ্যৎ একসাথে অবস্থান করে। এখন যারা মডার্ন নভেলিস্ট তারা কি করবেন? Novelists prefer to plunge into the consciousness of their characters in order to tell their stories. এই হচ্ছে মডার্ন নভেলিস্টদের দায়িত্ব। তারা কি করবে? প্লাঞ্জ, PLUNGE, প্লাঞ্জ মানে হচ্ছে ঝাঁপ দেয়া, নদীতে ঝাঁপ দেয়া, পুকুরে ঝাঁপ দেয় না মানুষ, সুইমিং পুলে ঝাঁপ দেয় না, ওই ঝাঁপ দেওয়ার ইংরেজি হচ্ছে প্লাঞ্জ। নভেলিস্ট সে ঝাঁপ দিচ্ছে কোথায়? কোনো পুকুরে না, ইনটু দ্য কনসিয়াসনেস অফ দেয়ার ক্যারেক্টার্স, তাদের নভেলের ক্যারেক্টারের যে চেতনা, চেতনার মধ্যে তারা ঝাঁপ দিচ্ছেন, ডুবে যাচ্ছেন। কেন? ইন অর্ডার টু টেল দেয়ার স্টোরি, তাদের চেতনার মধ্যে ডুবে গিয়ে ফিল করার চেষ্টা করছেন যে তাদের গল্পগুলো কেমন, এবং একটা গল্পের সাথে কত হাজার হাজার গল্প লিংক করা, একটা গল্পের সাথে আরেকটা গল্প কানেক্টেড, আরেকটা গল্পের সাথে আরেকটা গল্প কানেক্টেড, এরকম অসংখ্য জালের মতো একটা গল্পের সাথে আরেকটা গল্পের কানেকশন। নভেলিস্টকে ঢুকে যেতে হবে ক্যারেক্টারের অস্তিত্বের মধ্যে, চেতনার মধ্যে ঢুকে যেতে হবে যদি নভেলিস্ট ক্যারেক্টারের গল্প বলতে চান, rather than to provide external framework or chronological narrative. chronological narrative মূল কথা না, মডার্ন নভেলে এসে দেখবেন ক্রোনোলজি, সিকোয়েন্স, এই প্রথমে এই ঘটনা ঘটলো, তারপরে এই ঘটনা ঘটলো, তারপরে এটা ঘটলো, এটা ঘটলো, এরকম না। একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কানেক্টেড, সেই অতীতের একটা ঘটনার সাথে ভবিষ্যতের একটা ঘটনার কানেকশন, এরকম ঘটনাগুলো একটার সাথে আরেকটা জালের মতো। নভেলিস্টকে ঢুকে যেতে হবে ক্যারেক্টারের কনসিয়াসনেসে, ঢুকে যেতে হবে। এখন সেটা কিভাবে সম্ভব? এটা তো বুঝলাম যে মডার্ন নভেলিস্ট তাদের ইচ্ছা ছিল, তাদের আকাঙ্ক্ষা কি ছিল, প্রতিটা ক্যারেক্টারের মাথার ভিতরে ঢুকে তাদের চিন্তা ভাবনাগুলোকে পোট্রে করা। এখন এটা কিভাবে সম্ভব? এইটুকু তো বুঝলাম যে নভেলিস্টদের কাজ হচ্ছে এখন ক্যারেক্টারের মাথার ভিতরে ঢোকা, তার মনের ভিতরে ঢুকে তার মনের যে কার্যক্রম, মন কি চাইছে, মন কি ভাবছে, সবকিছু খুঁজে বের করে বর্ণনা করা। কিন্তু এটা কিভাবে সম্ভব? দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, দেখেন হাইলাইট করা আছে আপনাদের সামনে, দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, নতুন এক টেকনিক ফলো করছেন নভেলিস্টরা। নভেলিস্টরা বলছেন আ স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, এটা একটা টেকনিক, নভেল লেখার একটা পদ্ধতি। স্ট্রিম অফ কনসিয়াসনেস, স্ট্রিম, STREM, স্ট্রিম মানে হচ্ছে নদী, রিভার, প্রবাহ, কনসিয়াসনেস মানে চেতনা, চেতনা প্রবাহ, স্ট্রিম অফ Sir, I have a কনসিয়াসনেস। question. Sir, বলেন। sir, I lost the connection few minutes back, and can you please tell me, is it the same topic? These are the line you have highlighted. These are the same topic from analysis of human subconscious. হ্যাঁ, ওটারই ওটারই পার্ট। Okay, sir. Thank you. আচ্ছা, দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, এই যে মানুষের সাবকনসিয়াসে ঢুকে তার ঘটনাগুলো ব্যাখ্যা করা, এটা কিভাবে সম্ভব? স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, নভেলিস্টরা তারা এই টেকনিকটা ফলো করার চেষ্টা করছেন। এটা কি? এই টেকনিকটা কি? আপনাদের অনেকেরই জানা থাকার কথা, অনেকেই জানবেন না। সেটা আমরা পরের লাইনেই ব্যাখ্যা করা আছে, দেখেন সুন্দর করে লেখা আছে। স্ট্রিম অফ টেকনিক হচ্ছে, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক হচ্ছে এমন একটা টেকনিক ইন হুইচ দ্য অথর, নভেলিস্ট, রাইটার যিনি,
ট্রাইস টু রেন্ডার, এখানে বানান ভুল আছে, এফ আছে এখানে, ফ্রাই মানে তো ভাজি করা, এটা হবে না, এখানে হবে ট্রাই হবে, এফ এর জায়গায় টি হবে। The author tries to render directly the very fabric of a character's consciousness without reporting it in formal quoted remarks. আমরা যদি এটা সহজ করে বলি, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক হচ্ছে কোন একটা ক্যারেক্টারের মনের ভিতরে ঢুকে যাওয়া, একদম গোয়িং ইনসাইড সামওয়ানস মাইন্ড, মনের ভিতরে যা যা চলছে সবকিছুকে অ্যাজ ইট ইজ ডকুমেন্ট করা একটার পর একটা, মাথায় র্যান্ডম যা আসছে, মাথায় যা যা আসছে সবকিছু ওইভাবেই ফুটিয়ে তোলা, কোন রকম ফিল্টারিং ছাড়া, কোন রকম এডিটিং ছাড়া, একদম র, মাথার মধ্যে যা আসছে, যে চিন্তাই আসছে একদম র, সেটাকে পোট্রে করা। ফর এক্সাম্পল, কোন একটা ক্যারেক্টার হয়তো পার্কে বসে আছে, পার্কে বসে বসে সে হয়তো তার বন্ধুর জন্য অপেক্ষা করছে, তখন তার মাথার মধ্যে যদি আমরা ঢুকে যাই, তাহলে কি কি চিন্তা ভাবনা আমরা পেতে পারি। সাপোজ এখনো আসলো না, আধা ঘন্টা আগে আসার কথা, একটু পরে সূর্য ডুবে যাবে, ওর জায়গা ভালো না, মানুষজন দেখে ভয় লাগতেছে, ওই দূরে একটা লোক যাচ্ছে, সে কি সন্ত্রাসী, সে কি হাইজ্যাক করবে আমাকে, আমার ক্ষুধাও লাগছে, এখনো আসতেছে না, ওর সাথে কেম ফোন দিব, না থাক ফোন দিব না, ও কেন ফোন দেয় না, ওর একটা রেসপন্সিবিলিটি আছে না, আমারই কেন ফোন দিতে হবে, কি করব, কি বোর্ড, এইভাবে কারোর জন্য ওয়েট করা যায়। এই সময় ওয়েট করতে করতে কিছু খাইলে পারতাম, যদি কোনো চিপস থাকতো চিপস খাইতে পারতাম। এত আওয়াজ কোত্থেকে আসে, উফ কি ধোয়া, কি বাজে অবস্থা, আমার বাসায় থাকলে তখন ঘুমায় থাকতাম। পার্কের পরিবেশ থাকবে, একটু আরাম করে বসবো, চারিদিকে সুন্দর পরিবেশ থাকবে, তা না, কি নোংরা পরিবেশ, এই নোংরা পরিবেশে কারোর জন্য কি ওয়েট করা যায়। কি ড্রেস পরে আসছি, আমার ড্রেসটা ময়লা হয়ে গেল, আমার পছন্দের ড্রেসটা ময়লা হয়ে গেল। দেখেন, আমি এই যে 2 মিনিট কথা বললাম, আমি কি চেষ্টা করলাম, পার্কে বসে থাকা একজনের মাথার ভিতরে ঢুকে যেতে। দেখেন এই 2 মিনিটে তার মাথা থেকে 25 রকমের চিন্তা ভাবনা আসলো। 2 মিনিট না, 1.5 মিনিট, উইদিন 90 সেকেন্ডস, 90 থেকে 100 সেকেন্ডের মধ্যে তার মাথা থেকে 25টা চিন্তা আসলো। এটা খুবই সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দিলাম। এইভাবে আমরা যদি কোনো ক্যারেক্টারের মধ্যে ঢুকে যেতে পারি এবং তার ব্রেনে যা যা আসছে সবকিছু একদম র, কোন রকম এডিটিং ছাড়া, ফিল্টারিং ছাড়া, হুবহু যদি লিখতে থাকি, লিস্ট বাই লিস্ট, কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে যদি লিখতে থাকি, দেখেন মাথায় যে চিন্তা ভাবনাগুলো আসছে এগুলো কিন্তু সব ফ্র্যাগমেন্ট, কোনো কিছুই কিন্তু কমপ্লিট না, আমরা একটার পর আরেকটা একটার পর আরেকটা জাস্ট কমা দিয়ে যদি লিখতে থাকি, মানে ব্রেনের থট প্রসেসটাকে স্ক্যান করে জাস্ট লেখা, চেতনা প্রবাহ, স্ট্রিম অফ কনসিয়াসনেস, সেটাকে জাস্ট ওয়ার্ডে কনভার্ট করা, এই যে পদ্ধতি, এটাকে আমরা বলি স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। জাস্ট যিনি নভেলিস্ট, যিনি অথর রাইটার, তার দায়িত্ব হচ্ছে মনের ভেতরে ঢুকে মনের চিন্তা ভাবনাগুলোকে লেখায় পরিণত করা, ট্রান্সলেটিং দ্য থটস ইনটু ওয়ার্ডস অ্যাজ ইট ইজ, কোন রকম ফিল্টারিং ছাড়া, কোন রকম এডিটিং ছাড়া, র, সিনসিয়ার, অনেস্ট, ফেথফুল পোর্টফোল অফ হিউম্যান কনসিয়াসনেস। এই যে টেকনিকটা স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, এই টেকনিকটা হচ্ছে বড় ধরনের একটা বিপ্লব, পরিবর্তন নিয়ে আসলো নভেলে। আমরা একটু আগে জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, তাদের কথা বললাম, তাদের লেখায় এই টেকনিকটা আমরা পাচ্ছি। জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, বিশেষ করে ভার্জিনিয়া উলফ একজন ক্যারেক্টারের ভেতরে ঢুকে যাচ্ছেন, সেই ক্যারেক্টারের মাথায় একসাথে কতগুলো চিন্তা খেলা করছে, সবগুলো তিনি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে পয়েন্ট বাই পয়েন্ট একটার পর একটা তুলে ধরতে চাচ্ছেন। মানুষের মন যে কত জটিল ভাবে কাজ করে, মানুষের মাথায় যে কত জটিল চিন্তা একসাথে ঘুরপাক খেতে থাকে, সেই সব উনি একদম ফেথফুলি সিনসিয়ারলি ডকুমেন্ট করা শুরু করলেন। এই স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক খুবই জনপ্রিয় হলো। It was developed in 1920s
as an important new technique of English novel. খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক, নভেল লেখার একটা টেকনিক। 1920-এর দশক থেকে 1920-এর দশক থেকে it made for more difficult reading, at least for those accustomed only to the method of এখন যারা সাধারণ পাঠক, যারা আনন্দ পাওয়ার জন্য বই পড়ে, জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য যারা বই পড়ে, তারা যখন এই আধুনিক নভেল হাতে নিয়ে পড়া শুরু করলো, তাদের তো অবস্থা কেরোসিন। কারণ তারা তো সেই চার্লস ডিকেন্সের নভেল পড়ে অভ্যস্ত, তারা তো ওই আমাদের স্যার ওয়াল্টার স্কটের নভেল পড়ে অভ্যস্ত, শার্লট ব্রন্তের নভেল পড়ে তারা অভ্যস্ত। জেইন অস্টেন তখন বিখ্যাত নভেলিস্ট, এদের নভেল বোঝা সহজ। কিন্তু মডার্ন নভেল যখন সাধারণ পাঠকরা পড়া শুরু করলো, সব তাদের মাথার উপর দিয়ে যাওয়া শুরু করলো। কারণ স্ট্রিম অফ কনসিয়াসনেস বোঝাটা, এই কনসেপ্টটা বুঝতেই তো অনেক সময় লাগে, আর সেটার উপর ভিত্তি করে নভেল যখন লেখা হয় তখন সেটা যথেষ্ট জটিল। এই যে হাইলাইট করা আছে সেন্টেন্সটা দেখেন, ইট মেড ফর মোর ডিফিকাল্ট রিডিং, at least for those accustomed only to the methods of older English novel, যারা ট্র্যাডিশনাল কনভেনশনাল নভেল পড়ে অভ্যস্ত, 18th century রোমান্টিক নভেলস, ভিক্টোরিয়ান নভেলস পড়ে যারা অভ্যস্ত, তাদের একদম পড়তে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে, ভেরি ডিফিকাল্ট। মানুষের মাথার চিন্তা ভাবনার পদ্ধতি তো এমনিতেই অনেক জটিল, আমরা হয়তো ফিল করতে পারি না, আমরা বুঝতে পারি না যে আমাদের মাথায় কত জটিল চিন্তা একসাথে ঘুরপাক খায়। যখনই আমাদের সেটা অবচেতন মন থেকে সচেতন মনে নিয়ে আসি, সাবকনশিয়াস মাইন্ডে তো আমাদের 1000টা চিন্তা মাথায় ঘুরতে থাকে। যদি সেটা আমরা কনশিয়াসে নিয়ে আসি, তাহলে আমরা দেখবো যে আমাদের মাথা কতটা জটিল। সমাজে আমরা যাদেরকে একেবারে সাধারণ সিম্পল মানুষ হিসেবে যাদেরকে গণ্য করি, তাদেরকে যদি আমরা স্টাডি করি, তাহলে দেখবো তাদের সিম্পল ব্রেনের মধ্যেও কত জটিল চিন্তা ভাবনা ঘোরে। তাহলে চিন্তা করেন, যারা সমাজের কমপ্লেক্স পার্সোনালিটি, তাদের ব্রেইনে কত কোটি কোটি চিন্তা ঘুরপাক খায়। No porch was constructed at the front of the novel to put the reader in possession of necessary preliminary information. পাঠকরা মডার্ন নভেল যখন পড়তে বসলো, তখন তাদের কোনো প্রিপারেশন দেয়া হতো না। হঠাৎ করে রিডাররা পড়তে পড়তে হঠাৎ করে তারা আবিষ্কার করে যে সে কোন একটা ক্যারেক্টারের চিন্তা ভাবনার ভেতরে হারিয়ে গেছে, এবং সে প্রিপারেশনটা সে পায় না। উইদাউট নেসেসারি প্রিলিমিনারি ইনফরমেশন, suddenly the reader is inside the thought process of the characters. এবং চিন্তা ভাবনা এতটাই জটিল যে দেখা যাবে যে এক পেজে 30টা সেন্টেন্স আছে, এই 30টা সেন্টেন্সের মধ্যে 25টা সেন্টেন্স হচ্ছে ইনকমপ্লিট, অসম্পূর্ণ, মানে মিনিং বোঝা যাচ্ছে না, একটার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে, একটার সাথে আরেকটা কোনো কানেকশন নাই, একটা সেন্টেন্সের কানেকশন নাই, সে যে আসলে কি ভাবছে, কি ডিসিশন নিতে চাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে না। যারা পাঠক পড়তে গিয়ে তারা কনফিউজড হয়ে যাচ্ছে, বাপরে একটা পেজে, মানে আমরা মডার্ন নভেল, আমি একটা নভেল পড়েছিলাম, নভেলের একটা পেজ আমি পড়তেছি লাইন আর শেষ হয় না, পুরো একটা পেজ শেষ হয়ে আরেকটা পেজে চলে গেল। আমি গুনলাম কয়টা লাইন আছে, 45 লাইন, 45 লাইন, কিন্তু সেন্টেন্স শেষ হয় নাই। এবং এখানে যে একটা বিষয় কথা বলা আছে তা না, আমি এখানে গুনে দেখলাম 45 লাইনে 20টা বিষয় সম্পর্কে কথা বলা আছে, এবং 20টা বিষয়ের একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই। একটা পৃষ্ঠা পড়ে আমি টায়ার্ড হয়ে গেলাম। চিন্তা করতে পারেন আমাদের মাথায় যে চিন্তা ভাবনা গুলো ঘুরে সাবকনশিয়াসে, সেটা তো আমরা অনেক সময় নিজেরাও বুঝি না। যখন আমাদের সেটা চেতনায় নিয়ে আসা হয়, তখন দেখবেন আপনার মাথায় 10টা চিন্তা ঘুরছে, কিন্তু একটার সাথে আরেকটার কানেকশন নাই। কষ্ট করে স্টাডি করতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্রেইন অ্যাক্টিভিটি, থট প্রসেস সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। পাঠকরা কেন এই নভেল পড়তে গিয়ে তারা অস্থির হয়ে যাচ্ছেন? কারণ
একটার সাথে আরেকটার কোনো কানেকশন পাওয়া যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। Such information emerged. প্রচুর ইনফরমেশন আমরা পাবো, কিন্তু একটার সাথে আরেকটার কানেকশন নাই। As the novel progressed from the conscious of each character as it responded to the present with echoes its past. The consciousness of each character, প্রতিটা ক্যারেক্টারের যে চেতনা, as it responded to the present with echoes of the past. এই কথাটার মানে কি? যখন আমরা কোনো মডার্ন নভেলে একটা ক্যারেক্টারের ভেতরে ঢুকে যাই, তার চেতনার ভেতরে ঢুকে যাই, তখন আমরা দেখতে পারবো যে রেসপন্ডেড প্রেজেন্ট, মানুষের যে মন, মানুষের যে চেতনা, ইট রেসপন্ডস টু দ্য প্রেজেন্ট উইথ দ্য ইকোজ অফ দ্য পাস্ট। বর্তমানের প্রতি আমাদের যে রিয়াকশন, এটা নির্ধারণ করে আমাদের অতীত। আমাদের যে ব্রিঙ্গিং আপ, আমাদের যে শিক্ষা, আমাদের অতীত শিক্ষা আমাদেরকে ঠিক করে দেয় যে বর্তমানের প্রতি আমাদের অ্যাটিচিউড কি হবে। আমাদের বর্তমানের প্রতি অ্যাটিচিউড, রিয়াকশন, এটা ডিপেন্ড করে অতীতের শিক্ষার উপর। মানে হচ্ছে আপনি বর্তমানকে অ্যাপ্রিসিয়েট করবেন নাকি বাতিল করে দিবেন, এটা নির্ভর করছে আপনার অতীত গঠনের উপর। আপনার মন মানসিকতা অতীতে যেভাবে গড়ে উঠেছে আস্তে আস্তে, সেই অনুযায়ী আপনি বর্তমানকে ইভ্যালুয়েট করবেন, মূল্যায়ন করবেন। বর্তমানের মূল্যায়ন আমরা করি অতীতের মাধ্যমে। We evaluate present with the lens of past. We appreciate present with the perspective of past. আমরা বর্তমানকে, প্রেজেন্টকে অতীতের ভিত্তিতে মূল্যায়ন করি, এবং এই জিনিসটা আমাদের মাথার মধ্যে সবসময় চলতে থাকে। খুবই জটিল, বাট once readers learn how to find their way in his unsignposted territory, they are rewarded by new delicacies of perception and new subtleties of presentation. প্রথমবার একটু কষ্ট হবে, যদি পাঠকরা ধৈর্য ধরে যদি মডার্ন নভেল পড়তে থাকে কষ্ট করে, প্রথম দিকে একটু কষ্ট হবে, প্রথম দিকে হয়তো মানে কুল কিনারা বুঝতে কষ্ট হবে, কিন্তু একটা সময়ে they are rewarded by new delicacies of perception and new subtleties of presentation. অন্য ধরনের শিল্প, অন্য লেভেলের শিল্প, more matured, আরো বেশি ম্যাচিউরড মডার্ন নভেল পরবর্তীতে আমরা বুঝতে পারি যে ইট ইজ অ্যাকচুয়ালি এক্সোটিক, এটা সত্যি সত্যি অনেক রিফাইন্ড। মডার্ন নভেল বুঝতে পারলে আপনি মানুষের জটিলতা সম্পর্কে অনেকখানি বুঝতে পারবেন, আপনি আরো ভালো বুঝতে পারবেন মানুষ কেমন জটিল, আপনি আরো ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। কনসেন্ট্রেশন অন দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস, চেতনাতে আমরা মনোযোগ দেই, and on the association of ideas. Association of ideas কি? Association of ideas within the individual consciousness. Association মানে হচ্ছে সংযোগ, কানেকশন। Association মানে হচ্ছে কানেকশন of ideas. Ideas মানে কি? ধারণা, ধারণার কানেকশন। আমাদের জীবনে অনেক কিছুর সাথে, অনেক ধারণার সাথে অনেক ধারণার একটা আনকনসিয়াস কানেকশন তৈরি হয়। ফর এক্সাম্পল, আপনি হয়তো তরমুজ খাচ্ছেন, তরমুজ খাচ্ছেন, তখন হঠাৎ করে আপনি শুনলেন যে আপনার খুব কাছের একজন মানুষ অ্যাক্সিডেন্ট করছে। তখন আপনার ব্রেন তরমুজের সাথে অ্যাক্সিডেন্টের একটা আনকনসিয়াস কানেকশন তৈরি করে ফেলবে। যখন আপনি তরমুজ খেতে যাবেন তখন আপনার হয়তো এই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়বে। আবার হয়তো আপনার কোনো ফ্রেন্ড আপনাকে গোলাপ ফুল দিচ্ছে সাপোজ, সেই ফ্রেন্ড আবার আপনার সাথে পরের দিনই বিট্রে করলো, তখন ওই গোলাপ ফুলের সাথে আপনার বিট্রায়ালের একটা কানেকশন মন তৈরি করে ফেলবে। আমাদের ব্রেন এরকম অনেক কিছুর সাথে অন্য আরেকটা কিছু টোটালি আনরিলেটেড কিন্তু একটা কানেকশন তৈরি করে ফেলে। অনেক সময় দেখা যায় যে আমরা
রিক্সায় উঠতে উঠতে অন্য কারো কথা মনে পড়ে, অথবা বই পড়তে পড়তে হয়তো খেলাধুলার কথা মনে পড়ে। আমাদের ব্রেন র্যান্ডমলি বিভিন্ন আইডিয়ার সাথে আরেকটা আইডিয়ার কানেকশন তৈরি করে দেয়। একটা জিনিস করতে গেলে আমাদের আরেকটা জিনিস মনে পড়ে, কোনো না কোনো ভাবে এই দুইটা কানেক্টেড। এক একটা ক্যারেক্টারের কানেকশন গুলো এক এক রকম। আমরা যদি কনসিয়াসনেস এর ভিতরে ঢুকে যেতে পারি তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের বোঝা জরুরি। অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস, অ্যাসোসিয়েশন অফ দ্য আইডিয়াস অফ দ্য ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেস। এর একটু আগে আমরা বললাম স্ট্রিম অফ কনসিয়াসনেস, চেতনা প্রবাহ, আর হচ্ছে অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস, led inevitably to the stress on essential loneliness of the individual. যখনই আমরা স্ট্রিম অফ কনসিয়াসনেস এর সাথে অ্যাসোসিয়েশন অফ আইডিয়া স্টাডি করব, তখন আমরা খেয়াল করব যে মানুষ আসলে কতখানি একা। এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি লোনলি। আমরা যতই বলি যে আমরা ইউনাইটেড, মানুষে মানুষের সম্পর্ক, যতই বড় বড় কথা বলি, দিন শেষে সবাই একা, যার যার চিন্তা ভাবনায় তারা একা। লোনলিনেস অফ ইন্ডিভিজুয়াল। কেন? বিকজ ফর অল কনসিয়াসনেস আর ইউনিক। সব চেতনাই হচ্ছে ইউনিক, একজনের সাথে আরেকজনের আপনি মিল করতে পারবেন না। প্রত্যেকের চেতনা ইউনিক, অনন্য, আলাদা, and isolated. And if this unique private world is the real world in which we live, and if this unique private world is the real world in which we live, if the public values to which we must pay lip service in the social world in which we move are not the real values that give meaning to our personalities. আমরা যখনই প্রতিটা মানুষের চিন্তা ভাবনার যে ইউনিকনেস এই বিষয়ে সচেতন হই, তখন কিন্তু আমরা এটা বিশ্বাস করতে বাধ্য হই যে পাবলিক ভ্যালুস বলতে আমরা যা বুঝি এটা আসলে সবার উপর চাপিয়ে দেওয়া অন্যায়। পাবলিক ভ্যালুস, পাবলিক ভ্যালুস, দে আর নট রিয়েল ভ্যালুস। আমরা যেটাকে সাধারণ মূল্যবোধ বলে প্রতিষ্ঠিত করি, ৮-১০টা মানুষ যেটাকে ভালো বলে, সবার কাছে সেটা ভালো মনে নাও হতে পারে। আপনার কাছে যেটা ভালো মনে হচ্ছে, ফেয়ার মনে হচ্ছে, ন্যায়সঙ্গত মনে হচ্ছে, হয়তো আপনার ক্লোজ ফ্রেন্ড, আপনার কলিজার টুকরা বন্ধুর কাছে সেটা অন্যায় মনে হচ্ছে। আপনার কাছে যেটা ভালো, আপনার ভাইয়ের কাছে সেটা মন্দ। আপনার কাছে যেটা খারাপ, আপনার ভাই, ইট ভ্যারিজ ফ্রম পার্সোনালিটি টু পার্সোনালিটি। তাহলে we are actually all condemned to live in prison of our own incommunicable consciousness. দেখা যায় যে আমরা বুঝাতে পারি না আমরা আমরা যে কি চাই আমার কাছের বন্ধুকে, যার সাথে আমি সারা দিন রাত কথা বলছি, যার সাথে উঠা বসা করছি, আমার কলিজার টুকরা বন্ধু, দোস্ত, তাকে আমি বুঝাতে পারছি না। আপন ভাই, আপন বোন, তার সাথে দূরত্ব তৈরি হচ্ছে, বাবা মার সাথে দূরত্ব তৈরি হচ্ছে, কারণ এদের ভ্যালুজ আলাদা। যতই তারা একসাথে থাকুক, এদের চিন্তা ভাবনা, মূল্যবোধ আলাদা। বাবার কাছে যেটা সম্মানজনক, ছেলের কাছে সেটা অপমানজনক। ছেলের জন্য যেটা আকর্ষণীয়, বাবার কাছে সেটা ঘৃণ্য। চিন্তা ভাবনা, থট প্রসেস, স্ট্রিম অফ কনসিয়াসনেস, অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস। বাবার সাথে ছেলের যে আমরা বলি না কমিউনিকেশন গ্যাপ, জেনারেশন গ্যাপ, জেনারেশন গ্যাপটা কোথা থেকে আসে? স্ট্রিম অফ কনসিয়াসনেস, অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস, এই দুইটা বিভিন্ন জেনারেশনে বিভিন্ন রকম। বাবার স্ট্রিম অফ কনসিয়াসনেস এর সাথে ছেলের স্ট্রিম অফ কনসিয়াসনেস মিলবে সম্ভাবনা নাই। অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস মিলবে না, মূল্যবোধ মিলবে না। সো আলটিমেটলি ভাঙন তৈরি হয়। How is true communication possible in such a world?
এরকম একটা পৃথিবীতে সত্যিকার অর্থে যোগাযোগ কি সম্ভব? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারেন আপনি আপনার মনের কথা পুরোপুরি আপনার কাছের মানুষকেও বলতে পারেন? আপনার যে ঘনিষ্ঠ বন্ধু, আপনার কলিজার টুকরা বন্ধু, দোস্ত, ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ফরএভার, তাকেও কি আপনার মনের কথা আপনি পুরোপুরি বোঝাতে সক্ষম হন? এটা কি সম্ভব? আরে আপনি নিজেই তো জানেন না আপনি কি বলবেন। আপনি নিজেই তো জানেন না আপনার মাথার ভিতরে কি কি ঘুরপাক খাচ্ছে, আপনি আবার কি বলবেন? The public gestures imposed on us by society never correspond to our real inward need. খুবই ইম্পর্টেন্ট একটা কথা। Gestures on imposed on us by society, সমাজ আমাদের উপর যে মতামত, মূল্যবোধ চাপিয়ে দেয়, social values never correspond to our real inward needs. সমাজ আমাদের উপর যেটা চাপিয়ে দেয় সেটা কখনোই আমাদের পুরোপুরি মনোভূত হয় না। আমাদের যে সত্যিকারের মানবিক চাহিদা, মনের যে চাহিদা, সেটাকে প্রায়ই দেখা যায় সমাজ অবহেলা করে। সমাজ সামাজিক মূল্যবোধ নামে যেটা আছে, এটা দেখবেন বেশিরভাগ ব্যক্তিগত মূল্যবোধের সাথে ক্ল্যাশ করছে, কনফ্লিক্ট করছে। ব্যক্তিগত মূল্যবোধের সাথে সামাজিক মূল্যবোধের সংঘর্ষ হচ্ছে। সমাজের চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনা মিলছে না। আপনি যে জিনিসটাকে ঠিক বলে মনে করছেন, সমাজ সেটা ভুল বলছে। সমাজ যেটা আপনাকে করতে বলছে, আপনার কাছে সেটা অন্যায় মনে হচ্ছে। সোশ্যাল ভ্যালুস আর ইন কন্টিনিউয়াস কনফ্লিক্ট উইথ পার্সোনাল ভ্যালু। সোশ্যাল ভ্যালুর সাথে পার্সোনাল ভ্যালুর কন্টিনিউয়াস ক্ল্যাশ। They are conventional in bad sense, mechanical, imposing crude standardization on the infinite subtlety of experience. সমাজকে কি বলছে? Society is conventional in bad sense, mechanical, imposing crude standardization on the infinite subtlety of experience. সমাজ একটা যান্ত্রিক প্রতিষ্ঠান। সমাজ একটা যান্ত্রিক প্রতিষ্ঠান। এটা নিষ্ঠুরভাবে অনেক অন্যায় নিয়ম কানুন মানুষের উপর চাপিয়ে দেয়। কেন সমাজের বেশিরভাগ মানুষ কষ্টে আছে? কারণ সমাজ যে জিনিসগুলো ঠিক বলে মেনে নিয়েছে, এটা সবার জন্য ঠিক না। কেউ কেউ বেশি সুবিধা পাচ্ছে, কেউ কেউ অবহেলিত হচ্ছে। এখন এই হচ্ছে আমাদের সমাজ। ব্যক্তির সাথে সমাজের সংঘর্ষ, ক্ল্যাশ। এখন আমরা নেক্সট আমরা এই লাইনটাতে চলে আসি, পেজ 8 এ, লেফট কলামে। The theme of such modern fiction is thus the possibility of love, establishment of emotional communication in a community of private consciousness. The theme of such modern fiction, এই যে মডার্ন ফিকশন, মডার্ন নভেল, এটা বলছি, the possibility of love, এই যে মডার্ন নভেল গুলোতে থিম গুলো কি? লাইনটা কাগজ কলম থাকলে লিখে রাখেন। মডার্ন নভেলে কি কি থিম আমরা পাচ্ছি? প্রথম থিম আমরা বললাম যে পসিবিলিটি অফ লাভ। এই যে আমরা ভালোবাসা নিয়ে এত বড় বড় গান, এত বড় বড় উপন্যাস, মহাকাব্য লেখা আছে। এখন আমরা ঠান্ডা মাথায় আপনি সমাজে একটা কোয়েশ্চেন করেন, ইন দিস সোসাইটি, এই সমাজে, ইজ ইট পসিবল টু লাভ সামওয়ান? দ্য পসিবিলিটি অফ লাভ, অ্যাকচুয়ালি লাভ, ভালোবাসা বলতে যা বোঝায়, মানুষ কি এটা বোঝে? মানুষ কি জেনে বুঝে? মানুষ যেটাকে লাভ বলে বিশ্বাস করে সেটা আসলে কি লাভ? ইভেন ইজ লাভ পসিবল ইন দিস সোসাইটি? এই সমাজে কি লাভটা সম্ভব? ইজ ইট পসিবল টু হ্যাভ আ লাভ রিলেশনশিপ? সম্ভব কি? ভালোবাসা কি সম্ভব? দ্য এস্টাবলিশমেন্ট অফ ইমোশনাল কমিউনিকেশন, সবচেয়ে কাছের মানুষের সাথেও কি আমরা ইমোশনালি কানেক্টেড হতে পারছি?
Is it possible to establish an emotional connection? আবেগ অনুভূতির যে একটা সংযোগ, যোগাযোগ, এটা কি সংযোগ করা সম্ভব? In a community of private consciousness, আমরা কি আমাদের চিন্তা চেতনা কাছের মানুষকে বোঝাতে পারছি? সমাজ দূরে থাক, সমাজকে বোঝানো দূরে থাক, আপনার যে মানুষটা আপনার সবসময় কাছাকাছি থাকে, আপনার পরিবারের মানুষ, আপনার আপনজন, সে কি আপনার কনসিয়াসনেসটা বুঝতে পারে? তার সাথে কি আপনার ইমোশনাল কানেকশন আছে, নাকি পুরোটাই রোবোটিক? কোনটা? দিস ইজ ইন ডিফারেন্ট টাইমস দ্য থিম অফ জয়েস। জেমস জয়েস এই নিয়ে নভেল লিখেছেন। জয়েস, জেমস জয়েস, D.H. Lawrence, ভার্জিনিয়া উলফ, E.M. ফস্টার অ্যান্ড কনরাড। এই যে পাঁচজনের নাম আমরা বললাম, দিস ফাইভ জায়ান্টস, পাঁচজন আধুনিক উপন্যাসিক, মডার্ন নভেলিস্ট, তাদের নভেলে আমরা এই জিনিসগুলো পাবো। দ্য পসিবিলিটি অফ লাভ, আসলে আমরা দেখবো যে ইম্পসিবিলিটি অফ লাভ, অসম্ভাব্যতা। এস্টাবলিশমেন্ট অফ ইমোশনাল কমিউনিকেশন, দেখা যায় যে ইট ইজ ইম্পসিবল টু এস্টাবলিশ ইমোশনাল কমিউনিকেশন and it is impossible to share your consciousness with anyone. The search of communion and unescapable isolation in Leopold Bloom's Ulysses. Ulysses novel-এর মূল বক্তব্যটা কি? The search for communion, মানুষ সবসময় সম্পর্কে যেতে চায়, রিলেশনশিপে যেতে চায়। সে মুখে যত বড় বড় কথাই বলুক, আলটিমেটলি each and every male and female, each and every human being, সব মানুষই সম্পর্কে জড়াতে চায়, সেটা আনুষ্ঠানিক হোক অনানুষ্ঠানিক হোক। দ্য সার্চ ফর কমিউনিয়ন, তার সংযোগ প্রয়োজন, কানেকশন প্রয়োজন, সম্পর্ক খুঁজে বেড়াচ্ছে। অ্যান্ড ইনএসকেপেবল আইসোলেশন, একটা সময় আমরা দেখবো যে এই একাকিত্ব, আইসোলেশন, লোনলিনেস, এটা থেকে মুক্তি পাওয়ার উপায় নাই, ইট ইজ ইনএসকেপেবল। লিওপোল্ড ব্লুম হচ্ছে ইউলিসিস নভেলের একটা ক্যারেক্টার। তার ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা স্টাডির মাধ্যমে আমরা বুঝতে পারি যে it is impossible to have a true relationship and it is impossible to escape loneliness in this modern society. It is impossible to have a true relationship. এই সমাজে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলা প্রায় অসম্ভব, কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব। and it is impossible to escape loneliness, একাকিত্ব থেকে মুক্তি পাওয়া, পালিয়ে যাওয়া, এটা অসম্ভব। and it is symbolic of human condition as seen by modern novelists. মানে 90% নভেলে এই থিমটা আসবে। কি থিম? The search for communion and inescapable isolation. Similar investigation of this basic condition are Foster's exploration of convention that seems to be helps to living. এই লাইনটা আমরা হাইলাইট করছি। এর মধ্যে আপনারা যদি কেউ নামাজ পড়তে চান, নামাজ পড়ে আসতে পারেন, সমস্যা নাই। আমরা এটা কন্টিনিউ করছি, পরে আপনারা এটা শুনে নিতে পারবেন। Similar investigations of this basic condition, এইরকম প্রায় কাছাকাছি আরেকটা থিম আমরা পাচ্ছি in Foster's exploration of convention. E.M. ফস্টার্স আমাদের অন্যতম মডার্ন নভেলিস্ট, তার নভেলে আমরা কি পাচ্ছি? অ্যানালিসিস, এক্সপ্লোরেশন অফ কনভেনশন, সামাজিক রীতিনীতির ব্যবচ্ছেদ, সামাজিক রীতিনীতিকে উনি ব্যাখ্যা করছেন। এক্সপ্লোরেশন অফ কনভেনশন, সামাজিক রীতিনীতির ব্যাখ্যা আছে, দ্যাট সিমস টু বি হেল্প টু লিভিং, কোনো মতে হয়তো বেঁচে থাকা যায়। দ্যাট সিমস টু বি হেল্পস টু লিভিং, সমাজের রীতিনীতি হয়তো আমাদেরকে কোনো মতে বেঁচে থাকতে সাহায্য করে, বাট দ্যাট ইনফ্যাক্ট প্রিভেন্ট ট্রু হিউম্যান কন্ট্যাক্টস, শুধু নামে মাত্র আমরা বেঁচে থাকি।
কিন্তু সত্যিকারের মানুষের মানুষের যে সম্পর্ক সেটা সম্ভব না। সামাজিক রীতিনীতি মানুষে মানুষে যোগাযোগ তৈরি করার পরিবর্তে মানুষে মানুষে বিভেদ তৈরি করছে, মানে হিতে বিপরীত হচ্ছে। সামাজিক রীতিনীতি তৈরি আছে হচ্ছে মানুষের যেন ভালো সম্পর্ক হয় সেটা নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সমাজের রীতিনীতি মানুষের মানুষের সম্পর্ক তৈরিতে প্রধান বাধা, অন্যতম প্রধান বাধা। সমাজের রীতিনীতি আমাদের জাস্ট কোনো মতে আমরা বেঁচে থাকার জন্য নিয়ম কানুনটা ঠিক আছে, বাট ইট প্রিভেন্ট, সমাজের রীতিনীতি ইট প্রিভেন্টস ট্রু হিউম্যান কন্টাক্ট, সত্যিকারের মানুষের সাথে মানুষের সম্পর্ক করতে বাধা দেয়। সমাজের রীতিনীতি সমাজ ধ্বংসের জন্য দায়ী। এটা কে বলছেন? এটা ইএম ফস্টার্স বলছেন, আপনারা মার্ক করে রাখতে পারেন। ইএম ফস্টার্স কি বলছেন? আবারও আমরা বলছি, the social conventions that seems to help to living, সামাজিক রীতিনীতি আমরা বলি যে সমাজে টিকে থাকতে হলে, সমাজে বেঁচে থাকতে হলে সমাজের নিয়ম কানুন মেনে চলা উচিত, কিন্তু দুঃখজনক হলেও সত্য সমাজের রীতিনীতি অ্যাকচুয়ালি প্রিভেন্ট ট্রু হিউম্যান কন্ট্যাক্টস। সমাজের রীতিনীতি এমন ভাবে তৈরি করা যাতে মানুষের সাথে মানুষের কোনোভাবেই সত্যিকারের সম্পর্ক গড়ে না ওঠে, মানুষের সাথে মানুষের যেন নকল সম্পর্ক গড়ে ওঠে, এই জিনিসটা নিশ্চিত করে সামাজিক রীতিনীতি। কে বলছেন এই কথাটা? ফস্টার, ইএম ফস্টার, FORS ফর্স TER, ফস্টার। উলফ, ভার্জিনিয়া উলফ, ভার্জিনিয়া উলফ কি বলছেন? Wolff's projection of the relation between the self's need to privacy and the self's need for genuine communication. Woolf কি বলছেন? ভার্জিনিয়া উলফ কি বলছেন? Wolff's projection of relation, Wolff projection of relation between the selves, okay, সম্পর্ক, the relation, কিসের সাথে কিসের সম্পর্ক? The self's need for privacy, আমাদের যে প্রাইভেসি, আমাদের যে প্রাইভেসির যে রাইটটা, গোপনীয়তা, and the self's need for genuine communication, আমাদের যে সত্তা, সেলফ, এখানে SELF মানে হচ্ছে সত্তা, আমাদের যে পার্সোনালিটি, সেলফ's need for privacy, আমাদের প্রত্যেকেরই কি দরকার? প্রাইভেসি দরকার, গোপনীয়তা দরকার, একই সাথে উই নিড জেনুইন কমিউনিকেশন। কখনো কখনো আমাদের গোপনীয়তা প্রয়োজন, কখনো কখনো আমাদের যোগাযোগ প্রয়োজন, সত্যিকারের যোগাযোগ। এই দুইটার মধ্যে ব্যালেন্স আমাদের সমাজে রাখা খুব কঠিন। ভার্জিনিয়া উলফ এই যে রিলেশনশিপটা বোঝানোর চেষ্টা করেছেন তার নভেলে, তার উপন্যাসে, the balance between privacy and genuine communication, কখনো কখনো আমাদের যোগাযোগ প্রয়োজন, সত্যিকারের জেনুইন কমিউনিকেশন প্রয়োজন, কমিউনিকেশন ছাড়া তো আমরা টিকে থাকতে পারবো না। একই সাথে উই নিড প্রাইভেসি, দুটার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, প্রাইভেসি কমিউনিকেশন, যোগাযোগ তো অবশ্যই থাকবে, একই সাথে প্রাইভেসিও থাকতে হবে, তা না হলে পার্সোনালিটি গ্রোথ হয় না, পিস, মেন্টাল পিস, শান্তি আসে না। যোগাযোগ যেমন প্রয়োজন, একই সাথে প্রাইভেসিও প্রয়োজন, দুইটার মধ্যে ব্যালেন্স থাকতে হবে। There should be a balance between privacy and good communication, genuine communication. এটা কে বলেছেন? ভার্জিনিয়া উলফ। লরেন্স কি বলেছেন? The theme of all Lawrence's novels is human relationships. D.H. লরেন্সের সবগুলো নভেলের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক, হিউম্যান রিলেশনশিপস, human relationships, the ideal of which he restlessly explored with shifting emphasis throughout his career.
তার পুরো ক্যারিয়ার জুড়ে এইটাই হচ্ছে তার মূল বক্তব্য, অ্যানালিসিস অফ হিউম্যান রিলেশনশিপস, অ্যানালিসিস অফ হিউম্যান রিলেশনশিপস, অ্যানালিসিস অফ হিউম্যান রিলেশনশিপস ব্যবচ্ছেদ করছেন উনি। Such relationships can be all too easily distorted by mechanical convention of society. আমরা সম্পর্ক বলতে যা মনে করি, মানুষের সাথে মানুষের সম্পর্ক বলতে আমাদের একটা আইডিয়া আছে না, স্বামী পুরুষের সম্পর্ক, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক, প্রেমিকের সাথে প্রেমিকার সম্পর্ক, এই যে হিউম্যান রিলেশনশিপ, কত রকমের রিলেশনশিপ আমাদের জীবনে আছে, ফ্যামিলি রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, এই যে কোনো সম্পর্ক, যে কোনো মানবিক সম্পর্ক ক্যান বি ডিস্টর্টেড, ক্যান বি চেঞ্জড, ক্যান বি ডিস্টর্টেড বাই দ্য মেকানিক্যাল কনভেনশন অফ সোসাইটি। সমাজের এমন কিছু ভুল রীতিনীতি আছে, এমন কিছু অকার্যকর রীতিনীতি আছে, যে রীতিনীতি মানুষের সম্পর্কের ভাঙনের জন্য দায়ী। হিউম্যান রিলেশনশিপ, মানুষের সাথে মানুষের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে অনেক বড় একটা কারণ হচ্ছে দ্য মেকানিক্যাল কনভেনশনস অফ সোসাইটি, সমাজের কিছু ভুল রীতিনীতি। বাই নোশনস অফ রেসপেক্টেবিলিটি অর প্রপ্রাইটি। আরেকটা কারণ কি মানুষের সাথে মানুষের সম্পর্ক কেন ভেঙে যাচ্ছে? আরেকটা কারণ হচ্ছে নোশনস অফ রেসপেক্টেবিলিটি অর প্রপ্রাইটি, ইগো, রেসপেক্টেবিলিটি। রেসপেক্টেবিলিটির প্রশ্ন যখন আসে তখন সম্পর্ক ভেঙে যায়, ইগো কোয়েশ্চেন তখন আসে। রেসপেক্টেবিলিটি আইডিয়াটা যখন আসে, স্বামীর কাছে মনে হয় তার স্ত্রী তার থেকে বেশি সম্মান পেয়ে যাচ্ছে, আবার স্ত্রীর মনে হয় তার স্বামীর রেসপেক্টেবিলিটি তার থেকে বেশি, তখন ইগো ক্ল্যাশ করে, সম্পর্ক ভেঙে যায়। বাই অল দ্য শ্যামস অ্যান্ড ফ্রডস অফ মিডল ক্লাস লাইফ। মধ্যবিত্ত জীবনের যে যত ভণ্ডামি আছে, যত মিথ্যা আছে, সব মুখোশ ডিএইচ লরেন্স উন্মোচন করতে চাচ্ছেন। মধ্যবিত্ত জীবন যাপনে আমরা অনেক ভণ্ডামির আশ্রয় নেই, অনেক মিথ্যার আশ্রয় নেই, প্রতারণার আশ্রয় নেই। সেই প্রতারণা ভণ্ডামির মুখোশ খুলে দিতে চেয়েছেন ডিএইচ লরেন্স, এবং এইসব ভণ্ডামি, মিথ্যা, প্রতারণার কারণেই মানুষের সাথে মানুষের সম্পর্ক ভেঙে যায়। অ্যান্ড আলটিমেটলি বাই দ্য ডিমান্ডস অফ পাওয়ার অর মানি অর সাকসেস। কেন মানুষের সাথে মানুষের সম্পর্ক ভেঙে যায়? গ্রিড, লোভ। কিসের লোভ? কিসের লোভ? ক্ষমতা, পাওয়ার, মানি, টাকা পয়সা, ক্যারিয়ার সাকসেস, সাফল্য। দেখবেন আপনার জীবনে আশেপাশে যাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে, যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, দেখবেন এই তিনটা মূলে পাবেন: পাওয়ার, তাদের ক্ষমতার লোভ, টাকা পয়সা, মানি, ক্যারিয়ার সাকসেস। তাহলে মানুষের সাথে মানুষের সম্পর্ক ভেঙে যাচ্ছে কেন? এই যে তার কারণগুলো আমি হাইলাইট করছি। ডিএইচ লরেন্স বলছেন মানুষের সাথে মানুষের সম্পর্ক ভেঙে যাচ্ছে কেন? by mechanical conventions of society, by notions of respectability, by the shams and frauds of middle class life, by the demands of power or money or success. One might almost say that the greatest modern novels are about the difficulty and at the same time the inevitability of being human. মডার্ন নভেলের মূল কথা কি? আমরা এই যে এতক্ষণ অনেকের অবদান নিয়ে আলোচনা করলাম, আমরা কিন্তু 5 জনের অবদান নিয়ে এখানে আলোচনা করেছি। কি কি আলোচনা করেছি? কনরাড থেকে শুরু করেন। তারপর জেমস জয়েস, ডিএইচ লরেন্স, ভার্জিনিয়া উলফ, এদের সবারই অবদানগুলো এই পেজের মধ্যেই আমরা পাবো। মানে আমাদের এই পেজটা হচ্ছে ফিকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আজে বাজে ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করার চেয়ে এই পেজটা ভালো করে পড়েন।
তাহলে ফিকশন সম্পর্কে, বিশেষ করে এই 5 জনের অবদান সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন। এখন এই 5 জনের কন্ট্রিবিউশন যদি আমরা একসাথে করি, ইফ উই কম্বাইন, সব একসাথে করলে আমরা কি বলতে পারি? হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন নভেলস আর অ্যাবাউট? যত বড় বড় মহান শ্রেষ্ঠ আধুনিক নভেলগুলো, আধুনিক উপন্যাস, তাদের বক্তব্য কি? দ্য গ্রেটেস্ট মডার্ন নভেলস আর অ্যাবাউট দ্য ডিফিকাল্টি, জটিলতা, and at the same time the inevitability of being human. মানুষ হয়ে গেলে কিছু জটিলতা ঝামেলার মধ্যে আমরা পড়বই, অনিবার্য, পড়তেই হবে, অবহেলা করার, অ্যাভয়েড করার কোনো উপায় নাই। মানুষ হয়ে যখন জন্মেছি জটিলতা আসবেই, ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য। মানুষ হয়ে জন্মেছি, জটিলতা থাকবেই, এবং যে জটিলতাগুলো আসবে সেগুলো হচ্ছে ইনএভিটেবল, অনিবার্য, ইউ ক্যানট অ্যাভয়েড, কারণ উই আর হিউম্যান বিং অফ দিস টাইম, অফ দিস ওয়ার্ল্ড। এই সময় আমাদের বেঁচে থাকতে হলে যেসব স্ট্রাগল, মেন্টাল স্ট্রাগলের মধ্যে যেতে হয়, সেই বিষয়গুলোই আমরা পাবো মডার্ন নভেলের মধ্যে। তার মানে কি এই নভেলগুলোতে সব সমস্যার সমাধান দেয়া আছে? না। দ্য ডাইলেমা of the human condition is never really solved in these novels. এই নভেলগুলোতে শুধু সমস্যাগুলোই চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই হচ্ছে সমস্যা, আমাদের লাইফের এই হচ্ছে প্রবলেম, দিস আর দ্য প্রবলেমস অফ আওয়ার লাইফ। কিন্তু কোনো সমাধান দেওয়া হয়নি, শুধু সমস্যাকে চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, কোনো সমাধান কিন্তু দেখানো হয়নি। কেন? কারণ প্রত্যেকের জীবনের প্রত্যেকের সমস্যার সমাধান আলাদা আলাদা, কারোর সাথে কারোর সমাধান মিলবে না। আমাদের সবার কোয়েশ্চেন পেপার কিন্তু আলাদা। আপনি অন্য কাউকে কপি করে জীবনে শাইন করতে পারবেন না। আমাদের সবার প্রবলেম গুলো আলাদা, সমাধান গুলো আলাদা আলাদা। এই জন্য নভেলগুলোতে আমরা বেশিরভাগ দেখি কোন রকম ওইভাবে সলিউশন আমরা পাই না। The knowledge that dilemma is shared, a knowledge so brilliantly conveyed in Ulysses and so rarely preferred by Foster, can both illuminate and comfort. আমাদেরকে, আমরা যখন এই নলেজটা পাই, যখন আমরা এই রিয়েলাইজেশনটা আমাদের মধ্যে আসে যে আমার লাইফের প্রবলেমের সমাধান আমাকেই বুদ্ধি খাটিয়ে বের করতে হবে, অন্য কেউ আমার লাইফের সমাধান এসে করে দিয়ে যাবে না, আমার সমস্যার সমাধানের দায়িত্ব আমার নিজের। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু সলভ মাই প্রবলেম। এটা কিন্তু মাথায় রাখবেন, অন্য কারো লাইফের প্রবলেমের সলিউশন আপনার লাইফের সলিউশনের সাথে কিন্তু ম্যাচ করবে না। এর পরবর্তীতে আমরা এই জায়গাটা হচ্ছে আমরা মূল ফোকাস করব। এখানে আমরা আরো কিছু নভেলিস্টের নাম পাবো যেগুলো আপনারা রিডিং পড়ে নেবেন এই পার্ট থেকে। ডকুমেন্টারি নভেলিস্টের নাম আছে কিছু, এটা আপনারা রিডিং পড়ে নেবেন। আর পরে আমরা কিছু শর্ট স্টোরি রাইটারের নাম এখানে আছে। এই যে আমরা এতক্ষণ ধরে বললাম মডার্ন নভেল নিয়ে আলোচনা করলাম, মডার্ন নভেলের সাথে ইন্সপায়ার্ড হয়ে মডার্ন শর্ট স্টোরি গুলো লেখা হচ্ছে। দ্য শর্ট স্টোরি ইন দিস সেঞ্চুরি হ্যাজ বেনিফিটেড ফ্রম দ্য নিউ টেকনিক্স অফ এক্সপ্লোরেশন ইন ডেপথ। এই যে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, তারপর ওই অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস, এই সবগুলোই নিয়ে যে মডার্ন নভেল লেখা হয়েছে টেকনিক গুলো, সেই সেম টেকনিকে কিন্তু অনেক বড় বড় গল্পকার, অনেক মহান গল্পকার এই সময় গল্প লিখছেন। গ্রেট কনসিয়াসনেস অফ দ্য সিম্বলিক ইউজেস, সিম্বলিজম। দেখা যায় যে গল্পে আমাদের রোমান্টিক পোয়েট্রিতে যেমন সিম্বলিজমের ইউজ হয়েছে, একইভাবে মডার্ন শর্ট স্টোরিতেও আমরা সিম্বলিজমের ব্যবহার পাই। সিম্বলিক ইউজেস of which objects and incidents can be put patterns of suggest can is a well. মূল কথা হচ্ছে এই সময়ে এসে নভেলের মধ্যে আমরা সিম্বলিজম পাচ্ছি। কার কার গল্পে আমরা পাচ্ছি? in short stories of writers,
এই সময়ের সবচেয়ে সেরা সেরা ছোট গল্পকার কারা? In the short stories of writers so different from each others, জেমস জয়েসকে আমরা অলরেডি জানি, উনি one of the greatest modern novelist, একই সাথে one of the greatest short story writers, জেমস জয়েস। আপনারা আপনাদের ইন্ট্রোডাকশন টু লিটারেচার ফিকশন যে কোর্স অনেকেরই করা, অনেকেই করবেন, এই কোর্সটাতে অ্যারাবি নামে একটা গল্প ছিল জেমস জয়েসের। জেমস জয়েস তার ডাবলিনার্স কালেকশনে অনেক দারুণ দারুণ চমৎকার মডার্ন শর্ট স্টোরি কালেকশন। জেমস জয়েস, ক্যাথরিন ম্যান্সফিল্ডেরও আপনারা শর্ট গল্প পড়ার কথা, দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যান্সফিল্ড। দেন ডিএইচ লরেন্স, ওনার ছোট গল্প আছে, ফরস্টার্স এর ছোট গল্প আছে। ডরিস লেসিং, এই 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 ব্যক্তির নাম হয়তো আপনাদের নাম হয়তো প্রথম মনে হতে পারে। ডরিস লেসিং, এডনা ওব্রায়ান, সুজান হিল, এরা সবাই মডার্ন শর্ট স্টোরি রাইটার্স। ক্যাথরিন ম্যান্সফিল্ড সম্পর্কে আপনারা অনেকেই আইডিয়া থাকার কথা, গার্ডেন পার্টি পড়েছেন। ম্যান্সফিল্ড, ক্যাথরিন ম্যান্সফিল্ড উনি কার দ্বারা অনুপ্রাণিত? ম্যান্সফিল্ড লার্ন ফ্রম দ্য রাশিয়ান শর্ট স্টোরি রাইটার আন্তন শেখভ। শেখভ রাশিয়ান ছোট গল্প লেখক, শেখভ দ্বারা অনুপ্রাণিত ম্যান্সফিল্ড। উনি দেখাচ্ছেন হাউ টু ইউজ ক্যাজুয়াল সিমিং ইনসিডেন্টস অফ অর্ডিনারি লাইফ in such a way as to step up haunting overtones of meaning. Using the casual seeming incident, যেটা হয়তো খালি চোখে আপনার কাছে অতটা গুরুত্বপূর্ণ মনে হবে না, দৈনন্দিন জীবনের খুবই সাধারণ একটা ঘটনা, আপনি হয়তো যদি খুব ভালো করে খেয়াল না করেন তার ভিতরে যে মিনিংটা হয়তো খুঁজে পাবেন না, এমন ভাবে আমাদের চোখের সামনে ফুটিয়ে তুলছেন। ইট গিভস সাম হন্টিং ওভারটোনস অফ মিনিং। জীবনের ধারণ খুবই সাধারণ ক্যাজুয়াল ঘটনার মধ্যেও কত গভীর অর্থ লুকায়িত থাকতে পারে। মানে আমাদের লাইফের অর্ডিনারি ঘটনার মধ্যেও কত গ্রেট লেসন, গ্রেট মিনিং লুকিয়ে থাকতে পারে, এটা আমরা ম্যান্সফিল্ডের ছোট গল্পে দেখতে পারি। Apparently, inconsequential surface marking, the carefully organized substructure is found in much modern fiction. It is one of the results of the coming together in the novel and the short story of realism and symbolism. আমরা মডার্ন শর্ট স্টোরি বলেন, মডার্ন নভেল বলেন, মডার্ন ফিকশন নে পাই দ্য কম্বিনেশন অফ রিয়েলিজম অ্যান্ড সিম্বলিজম। রিয়েলিজম অ্যান্ড সিম্বলিজম, বাস্তবতাবাদ এবং প্রতীকবাদ। বাস্তবতা, রিয়েলিজম অ্যান্ড সিম্বলিজম, এই দুইটার মিক্সিং পাচ্ছি, দুইটা একসাথে হয়ে যাচ্ছে। of contemporary probability and timeless significance. যখনই রিয়েলিজম এন্ড সিম্বলিজম, বাস্তবতাবাদ এবং প্রতীকবাদ যখন একসাথে হয়ে যাচ্ছে, we find timeless significance. মডার্ন শর্ট স্টোরি, মডার্ন নভেলস, এই যে মডার্ন ফিকশন, কেন they have timeless significance? কারণ এর মধ্যে আমরা রিয়েলিজম এন্ড সিম্বলিজম এর মিক্স আপ পাচ্ছি। আলটিমেটলি সেলফ কনসিয়াসনেস, আত্মসচেতনতা, আত্মচেতনা, এই যে পয়েন্টটা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। দিস ইজ দ্য লাস্ট টপিক। সেলফ কনসিয়াসনেস আমরা কিন্তু অলরেডি কিছুটা আলোচনা করেছি যখন আমরা আমাদের অ্যানালিসিস অফ হিউম্যান কনসিয়াসনেস দিয়ে যখন কথা বলেছি। মানুষের মনের ভেতরে ঢুকে তার অস্তিত্ব, তার পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করা, ব্যাখ্যা, মানুষের চেতনার ব্যাখ্যা। দিস ইজ অল। আজকে আমরা এই জায়গায় ছিল আজকে আমাদের টপিক মডার্ন ফিকশন। আমরা ফোকাস করলাম 5 জন নভেলিস্ট। এখানে ছবি দেখতে পাচ্ছেন, একদম বাম দিক থেকে যদি আসি, লেফট মোস্ট কর্নার সবচেয়ে বামে আছেন হচ্ছেন আমাদের জোসেফ কনরাড, তারপর চশমা পরা ব্যক্তি উনি হচ্ছেন জেমস জয়েস, তারপর আছেন মাঝখানে আছেন ডিএইচ লরেন্স, তারপর আমাদের একমাত্র ফিমেল মডার্ন নভেলিস্ট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মডার্ন নভেলিস্টদের মধ্যে একজন ফিমেল নভেলিস্ট আমরা পাচ্ছি, ভার্জিনিয়া উলফ, এন্ড ফাইনালি ইএম ফস্টার।
এদের অবদানগুলো আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি অলরেডি। আপনাদের আবারও অনুরোধ করছি, মানে এই তাদের সম্পর্কে ইনফরমেশন কিন্তু আপনি খুব বেশি ডিপেন্ডেবল ওয়েবসাইট নাই, এলোমেলো উল্টাপাল্টা ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করার পরিবর্তে এই একটা আপনাদের আপাতত দিচ্ছি, এখান থেকে ইনফরমেশন কালেক্ট করেন। এটা ডিপেন্ডেবল। এটা আমাদের যে অ্যাব্রামসের বই থেকে আমরা পড়ছি, নর্টন অ্যান্থোলজি, খুবই ডিপেন্ডেবল, ভালো একটা। তবে এখানে কিছু এই হ্যান্ডআউটে কিছু টাইপিং মিস্টেকস আছে, ওগুলো যেগুলো বলেছি কারেকশন করে নেবেন। দিস ইজ অল অ্যাবাউট মডার্ন ফিকশন। আচ্ছা, এখন আপনাদের যে মিড টার্মের ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমার যে মার্কিং, আমার যে গ্রেডিংটা কম মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে নেক্সট দিন একটা টাইম দিব, এরকম একটা আলোচনা আমি মিটে থাকবো, আপনি আসবেন। আপনার যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, আমরা এখানে আপনার অ্যান্সার গুলো নিয়ে আলোচনা করব, যে তখন আমরা আরো ক্লিয়ার হব যে কেন অনেকেই ভাবছেন আপনার হয়তো মার্কস কম আসছে, কেন মার্কস কম আসলো। তখন আমরা ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব যে কোথায় কোথায় সমস্যা, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। আমি নেক্সট একটা আগামী সপ্তাহে বা এই সপ্তাহে একটা ডেট দিতে পারি, ওই দিন একটু কষ্ট করে আসলেন, খুব বেশিক্ষণ থাকতে হবে না, ধরেন আপনি আপনার খাতা নিয়ে আলোচনা করলেন, আপনার অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করলাম, আপনিও বুঝতে পারলেন যে কোথায় সমস্যা হচ্ছে। আমি নেক্সটে তাহলে আপনাদের শুধুমাত্র মিড টার্ম অ্যাসাইনমেন্টের জন্য একটা টাইম দিব, যেদিন আপনারা ওই বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করব, যে কেন আপনাদের কারো কারো মার্কস কম আসলো, কারো কারো মার্কস বেশি আসছে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে স্যার, আসসালামু স্যার, আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, এই যে মডার্ন পিরিয়ড, যদি আমরা এইটা কোয়েশ্চেন আকারে করি, মানে কিভাবে প্রেজেন্ট করব? আজকে বলেন, আজকে আমাদের কোয়েশ্চেনটা কি হতে পারে, আজকে যে আলোচনা করলাম ওভারঅল কি হতে পারে? স্যার, আমি একরকম চিন্তা করি স্যার, আপনি আরেক রকম দেন দিয়ে স্যার বুঝতে পারি না, কনফিউজড হয়ে যাই। আমাদের ফোকাসটা ছিল হচ্ছে মডার্ন ফিকশন, মডার্ন নভেল, মডার্ন শর্ট স্টোরি এবং মডার্ন নভেলিস্টদের অবদান, আধুনিক নভেল, আধুনিক ছোট গল্প, এই বিষয়ে আজকে আমাদের কথাবার্তা ছিল, যে মডার্ন নভেলের ক্যারেক্টারিস্টিক্স, যারা মডার্ন নভেলিস্ট তাদের অবদান, মডার্ন শর্ট স্টোরি রাইটারদের অবদান, এই বিষয় হচ্ছে আমাদের আজকের আলোচনা ছিল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে মানে আপনারা হচ্ছে চেষ্টা করবেন যত সহজভাবে মানে বোঝা যায় জিনিসটা। আর হচ্ছে অ্যাসাইনমেন্টে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে আপনার অ্যাসাইনমেন্ট পড়ে, মানে যেই অ্যাসাইনমেন্টটা পড়ুক তার জন্য মনে হয় যে আপনি এটা বুঝে লিখছেন, জাস্ট একটু সহজ ভাষায় নিজের মতো করে লিখবেন। এবং সেইটুকু লিখার আগে কিছু রেফারেন্স দিতে হয়। ওটা যেমন আপনাদেরকে মিড টার্মের আগে বলেছিলাম, যে কখনো কখনো 50% রেফারেন্স দিতে হয়, কখনো কখনো একটু বেশি লিখতে হয়। আপনাদের যে মিড টার্ম অ্যাসাইনমেন্ট, কিছু কিছু যেমন 5, 6, 7, 8 চারটা কোয়েশ্চেনে এগুলোতে রেফারেন্সের পার্ট বেশি ছিল, প্রায় 80%। কিন্তু বাকি যে 20%, ওই 20% কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সাইজে ছোট কিন্তু ওইটুকু কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। মানে এখন ধরেন আপনি অ্যাসাইনমেন্ট দেখছেন, তখন আপনার কোয়েশ্চেন জাগবে না যে এত বেশি মিল কেন, এত বেশি কেন মনে হচ্ছে কপি পেস্ট। তখন মনে হবে না যে এইটুকুর ভিত্তিতে তাহলে কিভাবে আমরা মার্কিং করি। যাক, এই বিষয়ে আমরা পরে আবার কথা বলবো, আজকে আর সময় নাই করি, সময় শেষ। ভালো থাকেন আপনারা, ইনশাল্লাহ আবার দেখা হবে সামনের সপ্তাহে। আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম।